আজকে আমরা তোমাদের জন্য পর্যায় সারণীর দ্বিতীয় দিনের টেস্ট পেপার সমাধানের ক্লাস শুরু করতে চলেছি। তো সবাই ভালো করে দেখবে এবং ভালো করে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমরা শুরু করব। আগের দিন বেশ কয়েকটা বেচ তোমাদের পর্ষদ টেস্ট পেপার 2019-20 থেকে করিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা দেখে নিয়েছো সবাই। তো আজকের ভিডিওটাও টেস্ট পেপার সমাধানের ওপরেই। তো আজকে আমি টেস্ট পেপারের লাস্ট যে বেঙ্গলি ভার্সন পেজ আছে সেখান থেকে শুরু করব। আমি দেখলাম প্রশ্নগুলো সবই, তো প্রশ্নগুলো দেখলাম শেষের দিকে পেজগুলোতে কিছু গুরুত্বপূর্ণ আনকমন প্রশ্ন আছে, সেগুলো দিয়ে আমি শুরু করব। তো 276 পেজ নম্বর 276 থেকে শুরু করব আজকে। প্রথম আমাদের চলে আসতে হবে কোনটি ক্ষার ধাতু নয় 1.8। এখানে দিয়েছে কোনটি ক্ষার ধাতু নয়, অপশন দিয়েছে কি কি? সিজিয়াম, রুবিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম। তো ক্ষার ধাতু কোনগুলো? যেগুলো হচ্ছে 1 নম্বর শ্রেণী বা 1A শ্রেণীর যে মৌলগুলো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়াম ক্ষার ধাতু কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এগুলোকে ক্ষার ধাতু বলে। এরা ক্ষারকীয় অক্সাইড গঠন করতে পারে। তো এখানে যে অপশন দিয়েছে দেখো, ডি তে দেখো অ্যালুমিনিয়াম আছে, তাহলে এর মধ্যে কোথাও অ্যালুমিনিয়াম নেই, তাহলে 1-8 এর অপশন ডি যেটা সেটা কারেক্ট, মানে অ্যালুমিনিয়াম হবে অপশন। যেগুলো দেওয়া আছে তার মধ্যে কি কি আছে? সিজিয়াম আছে, রুবিডিয়াম আছে, পটাশিয়াম আছে। সিজিয়াম আছে, রুবিডিয়াম আছে, পটাশিয়াম। তো এর মধ্যে কোনো অ্যালুমিনিয়াম নেই, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ডিটা হলো ক্ষার ধাতু। এরপর চলে আসি আমরা পরের যে শর্ট কোশ্চেন। পরের শর্ট কোশ্চেনের মধ্যে 3.5 শর্ট কোশ্চেন 3.5 মানে দুয়ের কোশ্চেনের মধ্যে একটা দিয়েছে। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম মৌলগুলির মধ্যে কোন দুটি মৌলের কর্ণ সম্পর্ক দেখা যায়? কর্ণ সম্পর্ক, এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। কর্ণ মানে কোনাকুনি। তো এখানে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো থাকে তাদের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাওয়া যায়। কর্ণ সম্পর্ক মানে কোনাকুনি মৌলগুলির মধ্যে সিমিলারিটি দেখতে পাওয়া যায় ভৌত এবং রাসায়নিক ধর্মে, এটাকে কর্ণ সম্পর্ক বলা হয়। তো দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মধ্যে কোন কোন শ্রেণী? 1A, 2A, 3A, 4A, 1A, 2A, 4, 3A and 4। এই চারটে শ্রেণীতে কি কি থাকে? এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এরকম ভাবে থাকে। এখানে কি থাকে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এদের মধ্যে মিল পাওয়া যায় লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, লাইকাস। এইগুলোকে বলা হচ্ছে আমার প্রথম দ্বিতীয় পর্যায়ে প্রথম মৌলের সঙ্গে তৃতীয় পর্যায়ে যে দ্বিতীয় মৌলটা, তাদের মধ্যে মিল দেখতে পাওয়া যায়। তো আমাদের এখানে তাহলে এদের মধ্যে মিল, লিথিয়ামের সঙ্গে মিল আছে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে সিলিকন। এদের মধ্যে মিল দেখতে পাওয়া যায়। রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। রাসায়নিক বিভিন্ন যে এদের যে মৌল এবং বিভিন্ন যে যৌগগুলোর রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো এখানে আমাদের অপশন দিয়েছে দেখো, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। লিথিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক, তাহলে কোনটা কোনটা কর্ণ সম্পর্ক বর্তমান, মানে কাদের মধ্যে রাসায়নিক ধর্ম মিল পাওয়া যায়? লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের সঙ্গে তো বেরিলিয়ামের হয়, তাহলে উত্তর হবে কোনটা কোনটা বর্তমান কার কার মধ্যে? লিথিয়াম আর
ম্যাগনেসিয়াম। তো এটা কিন্তু আনকমন প্রশ্ন, এটা কিন্তু ভালো করে পড়বে তোমরা, এটা তোমাদের বইতে থাকে না, ক্লাস 11 এর সিলেবাসের অন্তর্ভুক্ত, তাও দেখে রাখবে। এই কটা জিনিস মনে রাখাটা খুব সহজ। তো সাদৃশ্য লক্ষ্য করা যায় কাদের মধ্যে? লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে সিলিকন। ঠিক আছে, তাহলে এটা আমরা কমপ্লিট করব। আচ্ছা, একটি মুদ্রা ধাতুর নাম লেখো। মুদ্রা ধাতু কোনগুলো? তামা, সোনা, রূপা। প্রথমটা হলো তামা, অরাম হচ্ছে গোল্ড, আর্জেন্টাম হলো সিলভার, কপার মানে তামা, এটা হচ্ছে অরাম হচ্ছে সোনা, আর্জেন্টাম হলো রূপো বা রূপা, সিলভার। কপার, গোল্ড, সিলভার এদের আমরা মুদ্রা ধাতু বলে থাকি। তাহলে মুদ্রা ধাতু একটা উদাহরণ দিতে বলেছে, তোমরা এখান থেকে যে কোনো একটা লিখলেই উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এর অথবাই আছে হ্যালোজেন মৌলগুলির পর্যায় সারণীতে কোন গ্রুপে থাকে? তরল হ্যালোজেন। আগের দিনই হয়ে গেছে, হ্যালোজেন হচ্ছে 7B বা 17 নম্বর। মেন্ডেলিয়ামের পর্যায় সারণীতে 7B বা দীর্ঘ পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণী হলো হ্যালোজেন শ্রেণী। ক্লোরিন, ক্লোরিন এর হলো গ্যাস, ব্রোমিন লিকুইড, আয়োডিন অ্যাসিটাইন সলিড। তো আমাদের এখানে প্রশ্ন দিয়েছে তরল, এক মিনিট, তরল হ্যালোজেন, তাহলে তরল হ্যালোজেন হচ্ছে ব্রোমিন। দেখা যাচ্ছে ঠিকঠাক? রাইট। তরল হ্যালোজেন তাহলে কোনটা হলো? তরল হ্যালোজেন হলো ব্রোমিন। খুব ভালো ভালো প্রশ্ন পেজটায়। এরপর চলে আসছি 4.9। 4.9 এ প্রশ্ন দিয়েছে আয়নাইজেশন এনার্জি কাকে বলে আমরা জানি। এটা হচ্ছে আয়নন শক্তি। কোন একটা পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে, যেটা লুজলি বাউন্ডিং মানে হালকাভাবে বন্ধন দ্বারা আবদ্ধ, সেরকম একটা ইলেকট্রনকে মুক্ত করে ওই পরমাণুকে ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, একটা ইলেকট্রনকে বার করে দেবো, দিয়ে সেটা ধনাত্মক আয়নে পরিণত হবে, তাদের সেই পরিমাণ এনার্জি হলো তার আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি। আচ্ছা, পর্যায় সারণীতে কিভাবে এই শক্তি পরিবর্তন লক্ষ্য করা যায় আমরা কি জানি? আয়ন শক্তি ডেফিনেশনটা পড়ে নেবে, বলে দিলাম। তাহলে আয়নে পরিণত, এক কথায় বলতে গেলে আয়নে পরিণত করতে গেলে যে পরিমাণ শক্তি লাগছে পরমাণু থেকে আয়নে, একটি একক ধনাত্মক আধান সম্পন্ন ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি থাকে। আর বড় করে ডেফিনেশন আছে, পড়বে। আমরা কি জানি? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল বা এনার্জি এর মান বৃদ্ধি পাবে, আইপি বৃদ্ধি পায়। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল কমতে থাকে, হ্রাস পায়। যেহেতু ওটা বৃদ্ধি লিখেছি তাই লিখলাম হ্রাস পায়। কেন পায় আমরা জানি? বাঁ দিক থেকে ডান দিকে যত যাব পর্যায় বরাবর, তত বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে। বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে সেখানে বাইরের কক্ষে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, ফলে সেটাকে মুক্ত করার জন্য বেশি পরিমাণ শক্তি আমাদের অপচয় করতে হবে। কিন্তু ওপর থেকে নিচে গেলে কক্ষপথের সংখ্যা বাড়ে, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন হয় না। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কক্ষপথের সংখ্যা বাড়ে, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন হয় না। ফলে বাইরের কক্ষে ইলেকট্রনটি
ক্রমশ নিউক্লিয়াস থেকে দূরে যাবে যত আমরা উপর থেকে নিচে যাব, ফলে আকর্ষণ বলটা কমবে, তাই মুক্ত করাটা সহজ। সেই জন্য আইপির মানটা কমতে থাকে। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কমে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কেন বাড়ছে? কারণ বাইরের কক্ষে কক্ষ সব পথের সংখ্যা বাড়বে না, বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি একটু দিয়ে দিই। ঘরে বললো লিখলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত? 2 8 1। এর ক্ষেত্রে 2 8 2, 2 8 3। আর এর ক্ষেত্রে সিলিকনের ক্ষেত্রে একটু গ্যাপে লিখি 2 8 4। তাহলে দেখো আমি চারটাই দেখালাম, যত যাচ্ছি কক্ষপথ কিন্তু তিনটেই, কিন্তু ইলেকট্রনের সংখ্যা একটা একটা বাড়ছে, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, ফলে ইলেকট্রনের আধান বাড়ছে, ফলে আকর্ষণ বলটা বেশি। উপর থেকে নিচে গেলে তাহলে এদিকে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, কক্ষপথ তার স্থির আছে, কক্ষপথ বাড়ছে না, বাঁ দিক থেকে ডান দিকে। উপর থেকে নিচে গেলে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এখানে কত? 2 8 8 1, 2 8 18 1, এরকম করে বাড়ছে। 2 8 18 18 1, আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কক্ষপথের সংখ্যা বাইরের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের লিথিয়াম থেকে শুরু করলে দেখতে পাচ্ছি 2 1 2 8 1 2 8 8 1 2 8 18 18 2 8 18 1 2 8 18। তাহলে দেখো কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন প্রত্যেকটার ক্ষেত্রে কটা করে আছে? একটা করে আছে। তাহলে বাইরের ইলেকট্রনটা যেন দূরে চলে যাচ্ছে নিউক্লিয়াস থেকে, তাই আকর্ষণ বলটা কমছে, মুক্ত করা সহজ, আইপিটা কমছে। এদিকে গেলে কক্ষপথের সংখ্যা একই আছে, কিন্তু ইলেকট্রন বেড়ে যাচ্ছে, ফলে বাইরের কক্ষে এখানে 1 2 3 4। তাহলে এদিকে বৃদ্ধি পাবে, এদিকে হ্রাস পাবে। এই হলো আমাদের যুক্তি। যুক্তি চাইনি, তাও বুঝিয়ে দিলাম যেটা দরকার। এটা একটু এখানে ভুল লিখেছি, এখানটা আর একটা 8 হবে, ওটা আমি লিখতে ভুলে গেছি। 18 1, এখানে আর একটা 8 হবে। এইভাবে চলবে বিষয়টা, আমি লিখতে ভুল করেছিলাম। তো যাই হোক, এইভাবে আমাদের পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে আয়নন শক্তির মানে পরিবর্তন হয় সেটা আমরা দেখে নিলাম। তো এইভাবে শ্রেণী এবং এখানে যদি আমরা ফ্রান্সিয়ামটা লিখতাম, ফ্রান্সিয়াম হচ্ছে আরো 32 বেশি, তাহলে 2 8 8 18 32 18 না, এটা হচ্ছে আমাদের হ্যাঁ এইভাবে, কারণ সার্বর সবচেয়ে বাইরের যেটা তার আগেটায় 18টার বেশি থাকতে পারে না। তো এইভাবে আমাদের এটা হচ্ছে কত? কে 2। যাই হোক, তো আমাদের ইলেকট্রন মনে রাখতে হবে এই দুটো কথা। ইলেকট্রন বিন্যাস মনে না রাখলেও শ্রেণী বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথের সংখ্যা 1 থাকছে, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন বাড়ছে, আর উপর থেকে নিচে গেলে কক্ষপথের সংখ্যা বাড়ছে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়ছে না, বাইরের কক্ষে একটাই সব ক্ষেত্রে। ঠিক আছে, তো এই পেজে আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। তো এরপর চলে আসি আমাদের এই পেজে, তো সমাধান শেষ হলো, আর কোনো প্রশ্ন নেই। এবার আমরা ব্যাকে আসি, আস্তে আস্তে 276 হলো, এরপর আছে আমাদের 272। 272-এ 1.10, এদের কোনটি ক্ষার ধাতু? ক্ষার ধাতু কোন শ্রেণী? 1A শ্রেণী, এটা হচ্ছে এর অপশনটাই হচ্ছে। তারপরে দিয়েছে 2.11, যেটা বাম স্তম্ভ আছে, তার মধ্যে দিয়েছে কি খালি অবৃত্তিকা, একটি
ক্ষারীয় মৃত্তিকা ধাতু দিয়েছে বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। চারটে অপশনের মধ্যে হলো ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা মৌল, আর একটা দিয়েছে হচ্ছে তীব্র জারক মৌল। তীব্রতম সবচেয়ে বেশি জারক, আমি আগের দিনই বলেছি ফ্লুরিন। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা করে ফেললাম। এখানে আমরা 3-এরটা করলাম, এক একটা ছকের মধ্যে এক একটা 3-এরটা করলাম, বাকি দুটো আমরা পরে আবার করতে পারবো। আচ্ছা, তারপরে চলে আসি নেক্সট প্রশ্ন। 3 নম্বর হয়ে গেল, এখন আমাদের 3 নম্বর বাকি। 4.9 আয়নন বিভব কাকে বলে বলা হয়েছে, পর্যায় বরাবর শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, হয়ে গেছে। 4.9 এর অথবা ভাস পার্টটা আমরা করে ফেলেছি, আগে করা হয়েছে। যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে ডেফিনেশনগুলো ভালো করে অবশ্যই মুখস্থ করবে, লেখাটা কিন্তু খুব দরকার, লিখবে ভালো করে। আচ্ছা, এবিসি 3টে মৌলের পারমাণবিক সংখ্যা দিয়েছে 17, 18, 20। আগের দিন এই টাইপ করেছিলাম 17, 18, 20। আচ্ছা, প্রথম আছে কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। 2, 8, 7 2, 8, 7 হলো 2, 8, 8 2, 8, 8, 2। তাহলে পর্যায় প্রথম কোশ্চেন দিয়েছে, প্রথম প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, প্রথম দিয়েছে পর্যায় সারণীতে অবস্থান, কোনটি ধাতু কোনটি অধাতু, ধাতু অধাতুগুলো লিখে দিয়ে এটা হলো। আচ্ছা, অবস্থানটা কোথায়, তৃতীয় পর্যায়। এটা হলো 3টে, মানে যতগুলো আছে সেটা হলো তার পর্যায়। তাহলে তৃতীয় পর্যায়, আর শ্রেণী হচ্ছে দীর্ঘর ক্ষেত্রে লাস্টেরটার সঙ্গে 10 যোগ হবে, তাহলে 17 নম্বর শ্রেণী। 3-এর পর থেকে যোগ হয়, 3-এর আগেগুলো যোগ হবে, 1, 2, 3 সেই শ্রেণী। এটা তৃতীয় পর্যায়ে 18 নম্বর শ্রেণী, মানে নিষ্ক্রিয় মৌল। লাস্টেরটা চতুর্থ পর্যায়ে 2, মানে দ্বিতীয় শ্রেণী। ঠিক আছে, এইভাবে আমরা দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থানগুলো দেখে নিলাম। এর মধ্যে কোনটা ধাতু শিখিয়ে দিয়েছিলাম, যার বাইরের কক্ষে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 3টে ইলেকট্রন, তারা হলো ধাতু। 1, 2, 3, 4 প্রধানত, আর 1, 2, 3 ধাতু, 4, 5, 6, 7 হলো অধাতু, আর 8 হলে নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম এর ক্ষেত্রে খাটবে না, হাইড্রোজেন হিলিয়ামের অর্থে। তাহলে কোনটি ধাতু, এর দুটো আছে, তাহলে সি হলো ধাতু। ইলেকট্রন বিন্যাসটা করলে আমরা অনেক কিছু জানতে পারছি, তার মানে এটা ক্যাটায়ন তৈরি করতে পারে। বি হলো অধাতু, বি বলছি সরি, এ 7 আছে, 4, 5, 6, 7, তাহলে অধাতু। আর সি হচ্ছে, সি নয়, বি নিষ্ক্রিয় মৌল। তাহলে ইলেকট্রন বিন্যাস করে বাইরের কক্ষে একটা থাকলে, দুটো থাকলে, 3টে থাকলে তারা হলো ধাতু। 4, 5, 6, 7 হলো অধাতু, আর 8 থাকলে নিষ্ক্রিয়। এর ক্ষেত্রে 8 আছে তাই নিষ্ক্রিয়, 7 আছে তাই হলো অধাতু, 2 আছে তাই ধাতু। ওকে, তারপরে এসি যুক্ত হয়ে কি যৌগ গঠন করবে, তাহলে ধাতু অধাতু, ধাতু কোনটা, এ হচ্ছে, সি হলো ধাতু। তাহলে সি এর যোজ্যতা কত, এ প্লাস সি যুক্ত হবে বলেছে, এখানেই লিখি। সি এর যোজ্যতা হচ্ছে 2, আর এর হচ্ছে যোজ্যতা 1। সি এর সিটা ধাতু আগে লিখতে হবে, সংকেত লেখার সময় সবসময় আগে ধাতু তারপরে অধাতু, দেখা যাচ্ছে ঠিকঠাক। ওকে, সি হলো আমাদের ধাতু, যোজ্যতা 2। ধাতুদের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যায় যোজ্যতা, অধাতুর ক্ষেত্রে 8 থেকে বিয়োগ করবো, 8 অষ্টক পূর্তি, মানে 8 থেকে বিয়োগ করলে দেখো 7 আছে, তাহলে এর হবে 1। তাহলে সংকেত কি হবে, এটা যৌগটা হবে আয়নীয়। আয়নীয় ধাতু অধাতু মিলে আয়নীয় যৌগ গঠন করে, আর সংকেত হবে Ca2, C1A2, তাই লিখলাম Ca2, সংকেত হলো Ca2।
সংকেত লেখ এবং প্রকৃতিটাও বলেছি আয়নীয় যৌগ। তো এই পেজে আমাদের কমপ্লিট হয়ে গেল, 272 করে ফেললাম। এরপর চলে আসি 268। তোমরা একটু ভালো করে দেখবে, এই ধরনের প্রশ্নই আসে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয় না। তো গত বছরের প্রশ্নটা দেখছিলাম, তো গত বছরে দেখলাম দিয়েছে হাইড্রোজেনের সঙ্গে বিতর্ক, অবস্থান নিয়ে বিতর্ক, মানে ওই মিল অমিল কার সাথে। আর একটা দিয়েছিল বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক দেওয়া ছিল, তাদের ওই বিভিন্ন তড়িৎ ঋণাত্মকতা দিয়ে দিয়েছে, পরমাণু ক্রমাঙ্ক মনে রাখার কিছু নেই, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে আয়নন বিভব টিভব, জারণ ক্ষমতা, এইসব নিয়ে সাজাতে বলেছিল। এই দুটো টাইপের প্রশ্ন এসেছিল। ওকে, পারবে তোমরা, না পারার কিছু নেই। এবার হচ্ছে 268। আমি টেস্ট পেপার সমাধান করার পর আর একটা ভিডিও করবো, যেটাতে মাধ্যমিক 2021-এর জন্য কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করবো এবং কিছু কোশ্চেন বলে দেবো, আগে ভিডিওতে যেমন বলে দিয়েছিলাম। আচ্ছা, 268 প্রথম হচ্ছে আমাদের 1.10। প্রদত্ত মৌলগুলি কোনটি সন্ধিগত নয়? ক্যালসিয়াম, পরিষ্কার দেখতে পাচ্ছি ক্যালসিয়াম হলো ক্ষারীয় মৃত্তিকা, সি অপশন। তারপরে দিয়েছে আচ্ছা গ্রুপ 17 শ্রেণীর মৌল। এখানে যে অপশনগুলো আছে ডান স্তম্ভে একটু গন্ডগোল আছে। 270 পেজে যে বাম স্তম্ভ ডান স্তম্ভ 2.11, 17 নম্বর শ্রেণীর মৌল হলো হ্যালোজেন মৌল, এখানে একটা হ্যালোজেন মৌল দেয়নি। আর ক্ষারীয় মৃত্তিকা মৌলের মধ্যেও কিন্তু একটাও দেয়নি, তো এখানে একটু গন্ডগোল আছে, ডান স্তম্ভের অপশনগুলো ভুল আছে এখানে। তো যাই হোক, তোমরা দেখে নেবে, 17 নম্বর শ্রেণীর মৌল লিখে দেবে কোনগুলো, আর ক্ষারীয় মৃত্তিকা মৌল জানো কোনগুলো তোমরা, সেগুলো লিখে দেবে। ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। এটা হয়ে গেল এখানে, 2 হয়ে গেল এখানে। আচ্ছা 4.8, 2.11 এ স্তম্ভর ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, ডান স্তম্ভের ক্ষেত্রে একটু সঠিক নেই, এটা লিখে রাখলাম, তোমরা দেখে নেবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে সঠিক নেই, এটা ডান স্তম্ভের দিকটা একটু ভুল আছে কোথাও। আচ্ছা যাই হোক, 4.8 আমার মনে হয়েছে ভুল আছে, কারণ বাকিগুলো তো সেমন মিল পাচ্ছে না। আচ্ছা 4.8 এ বলেছে এ বি দুটো মৌলের পরমাণু ক্রমাঙ্ক, এ আর বি, এর বলেছে হচ্ছে 7, মানে 2, 5, আর এ দিয়েছে 20, 2, 8, 8, 2। মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান, মেন্ডেলিভের পর্যায় সারণী মানে দীর্ঘ না, তাহলে দ্বিতীয় পর্যায়, আর পঞ্চম শ্রেণী মানে 5 এত নম্বর শ্রেণী। ঠিক আছে, 5A লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 5A উপশ্রেণী মানে শ্রেণী। আচ্ছা এটা চতুর্থ পর্যায়, এরকম করে লিখি, 4th মানে চতুর্থ, বাংলায় লিখি পরিষ্কার, চতুর্থ পর্যায় আর দ্বিতীয় শ্রেণী। মেন্ডেলিয়েভ বলেছে বলে এখানে ওই 15 নম্বর বা 2 নম্বর লেখা গেল না, মেন্ডেলিয়েভ বলেছে বলে এইভাবে লেখা হলো। আচ্ছা এরপর দিয়েছি কি অথবা, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধনে যুক্ত থাকা অবস্থায় কোন মৌলের পরমাণু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে যে ধর্মের জন্য নিজের দিকে আকর্ষণ করে সেই ধর্মকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে যুক্ত থাকা অবস্থায় কোন মৌলের পরমাণু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে যে ধর্মের জন্য নিজের দিকে আকর্ষণ করে থাকে তাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বই থেকে ডেফিনেশন পড়বে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন এদের তড়িৎ ঋণাত্মকতার
ক্রম অনুসারে সাজাতে, ঊর্ধ্বক্রম কিছু বলা হচ্ছে, ক্রমবর্ধমান। তাহলে দিয়েছি কি ফ্লুরিন সবচেয়ে বেশি, ক্রমবর্ধমান মানে আয়োডিন লেস দেন ব্রোমিন লেস দেন ক্লোরিন লেস দেন ফ্লুরিন, হচ্ছে ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রমে ক্রমানুসারে সাজিয়ে। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক আয়োডিন, তার থেকে একটু বেশি ব্রোমিন, তার থেকে একটু বেশি ক্লোরিন, তার থেকে আরো বেশি ফ্লুওরিন সাজানো হলো। এবং আমাদের এই পেজের যা প্রশ্ন ছিল তোমরা স্তম্ভটা একটু দেখবে, স্তম্ভটায় সমস্যা আছে বলে দিলাম, তাও দেখে নেবে। এরপর চলে যাই আমরা পরের পেজ 265। 265 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এরপর আমরা দুশো 1.10 অক্সিজেন, নিয়ন, কার্বন, লিথিয়াম এদের আয়নন শক্তির অনুসারে সাজাতে হবে। তো আমরা যদি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন এই দিক থেকে এদিকে গেলে আয়নন শক্তি বৃদ্ধি পায়। তাহলে এখানে আমাদের অপশানে আছে হচ্ছে অক্সিজেন, নিয়ন, কার্বন, লিথিয়াম। তাহলে সবচেয়ে কম লিথিয়াম, লেস দেন কার্বন, লেস দেন অক্সিজেন, লেস দেন নিয়ন। ওকে, পেয়ে গেছি অপশন। অপশন হচ্ছে আমাদের বি। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, সর্বাপেক্ষা 2.11 সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লুরিন। আমরা জানি সর্বাপেক্ষা, এটা বারবার দেখতে পাচ্ছি দিয়েছে, তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন। আর প্রশ্ন শর্ট কোশ্চেনের মধ্যে আপাতত আমার এখানে চোখে পড়ছে না। 4.9 তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? আগের পেজেই বলা হয়েছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিনকে ঊর্ধ্বক্রমে সাজাও। এই কোশ্চেনটা আমি বলে দিয়েছি। অথবা হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? 2021-এ এসছে, ওটা খুব গুরুত্বপূর্ণ নয়, আগের দিন আলোচনা করে দেওয়া হয়েছে। কার সঙ্গে? ক্ষার ধাতু আর হচ্ছে হ্যালোজেনের সঙ্গে মিল অমিল আমি বলে দিয়েছি। আচ্ছা, পর্যায়গত, পর্যায়বৃত্ত ধর্ম নয় এমন একটি, আগের দিন বলেছি দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, তেজস্ক্রিয়তা, এগুলো পর্যায়গত বা পর্যায়বৃত্ত ধর্ম নয়। এটা হয়ে গেল কমপ্লিট। 265 আমরা কমপ্লিট করলাম। 265 পর হচ্ছে আমাদের 261। দেখতেই পাচ্ছি আমরা রিপিট পেয়ে যাচ্ছি, সেই জন্য আমরা তাড়াতাড়ি এগোতে পারছি। তো পরের ভিডিওতে আমরা ওভারঅল একটা এই চ্যাপ্টারের উপর একটা আলোচনা করব এবং কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পিরিয়ডিক টেবিল থেকে সেটা আমি বলে দেবো এবং বিষয়গুলো ভালো করে আলোচনা করে দেবো। এই ভিডিওটা কমপ্লিট করে নাও। এরপরে আমরা পরের ভিডিওতে চলে আসবো, ওভারঅল একটা পিরিয়ডিক টেবিলের কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আমি সব দিয়ে দেবো ডিটেলসে। তারপরে আমাদের পরবর্তী আমি আলোচনা বলে দিয়েছি অপটিক্স করাবো, আলোক বিজ্ঞান, ঠিক আছে? ওখানে অনেকের সময় অনেক প্রশ্ন হয়, প্রত্যেকটা প্রমাণ আমি করিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, 261-তে কি দিয়েছে? 261-তে দিয়েছে 1.10 ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক কোনটা? আয়োডিন। আয়োডিন সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক, অপশন ডি। ডি ইজ কারেক্ট। নেক্সট, 2.11 কোন মৌলকে দুষ্ট মৌল বলে? হাইড্রোজেন। হাইড্রোজেন হলো দুষ্ট মৌল। 2.12 সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়াম। হিলিয়াম হলো সবচেয়ে হালকা
নিষ্ক্রিয় গ্যাস। তারপর আর এখানে কোনো প্রশ্ন নেই। 4.9 আয়নাইজেশন শক্তি কি? আর বেরিলিয়াম, ফ্লুরিন, কার্বন, লিথিয়াম এদের পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাবো। 4.9 আয়নাইজেশন শক্তিটা আমি আর বলতাম না, বলে দিয়েছি। কি কি দিয়েছে? বেরিলিয়াম, ফ্লুরিন, কার্বন, লিথিয়াম। আমরা জানি কোন পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমরা এটাকে সাজিয়ে ফেলি। পর্যায়টা লিখি: লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে এদিক থেকে এদিকে গেলে ব্যাসার্ধ কমে, পারমাণবিক দ্বিতীয় পর্যায়টা আমি লিখেছি। দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়ে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। তাহলে সবচেয়ে অপশনটা কেন প্রশ্নটা দিয়েছে কি ঊর্ধ্বক্রম না নিম্নক্রম সেটা দেখতে হবে। ঊর্ধ্বক্রম, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন দিয়েছে, কার্বন দিয়েছে, লিথিয়াম দিয়েছে, বেরিলিয়াম দিয়েছে। তাহলে ফ্লুরিন লেস দেন কার্বন, লেস দেন হচ্ছে বেরিলিয়াম, লেস দেন লিথিয়াম। তাহলে কি ক্রম অনুসারে সাজানো হলো? ক্রম বর্ধমান, তাই বলেছিল। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ব্যাসার্ধ ফ্লুরিন, তার থেকে একটু ছোট কার্বন, তার থেকে একটু ছোট বেরিলিয়াম, তার থেকে সবচেয়ে ছোট এটা, তার থেকে একটু বড় এটা, তার থেকে এটা আরো বড়, সবচেয়ে বড় হচ্ছে লিথিয়াম। এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। এর অথবায় কি দিয়েছে? অথবার কোনো প্রশ্ন নেই, মানে এই পেজটাও আমরা শেষ করে ফেলেছি। 261 হলো। এরপর আমরা চলে আসবো 258। দুশো 1.10 দিয়েছে। কোনটি হ্যালোজেন মৌলটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা কম? আয়োডিন, একটু আগে মনে হয় করলাম। 258 পর হচ্ছে 2.15 সক্রিয়তা না, এর অথবা সক্রিয়তা শ্রেণী এখানে নেই। অথবা একটি মুদ্রা ধাতু কপার বা তামা। তারপরে আসছে আমাদের প্রশ্ন 2 এর মধ্যে কিছু আছে নেই। 4.9 মেন্ডেলিয়েভের পর্যায় সারণীর ত্রুটি। জাস্ট পয়েন্টগুলো একটু আলোচনা করে দিই। বেশ কয়েকটা ত্রুটি আছে, যেমন ধরো মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে পারমাণবিক গুরুত্বকে প্রধান হিসাবে ধরা হয় মৌলিক ধর্ম হিসাবে। তো যদিও সেটা নয়, কারণ বোর মোজলের পরীক্ষার পর এক্স রশ্মির পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা থেকে মোজলে দেখান পারমাণবিক ক্রমাঙ্কই হচ্ছে মৌলের নিজস্ব বা মৌলিক ধর্ম। তো তার উপর ভিত্তি করে পরবর্তীকালে বোর মোজলে পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণী তৈরি হয়। তো এটা একটা ত্রুটি বলা যেতে পারে। এবং প্রথম ত্রুটি যেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, আমি শর্টে লিখে দেবো। হাইড্রোজেনের অবস্থানে অসঙ্গতি। কোথায় অবস্থান সেই নিয়ে সঠিক না, এটা ডিটেলসে লিখতে হবে। শর্টে লিখে দিচ্ছি পয়েন্টগুলো, কোন পয়েন্টগুলো উল্লেখ করবো। মেন্ডেলিভ পর্যায় সারণী সাজিয়েছিলেন হচ্ছে ক্রমবর্ধমান
পারমাণবিক গুরুত্ব অনুসারে তা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে বেশি পারমাণবিক গুরুত্ব আগে স্থান পেয়েছে, কম পারমাণবিক গুরুত্ব পরে পেয়েছে। এরকম 4 জোড়া পাওয়া যায়। 4 জোড়া এদের বলা হচ্ছে মিসফিট পেয়ার। মিসফিট পেয়ার 4টেও জায়গায় বেশি পারমাণবিক গুরুত্ব আগে চলে এসছে, কম পারমাণবিক গুরুত্ব পরে চলে এসছে। এরকম 4 জোড়া পাওয়া যায়। তোমরা একটা বা দুটো মনে রাখার চেষ্টা করবে, এটা অবশ্যই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। বেশি পারমাণবিক গুরুত্ব হওয়া উচিত কি ছিল? কম থেকে বেশি। কিন্তু 4টে ক্ষেত্রে বেশি পারমাণবিক গুরুত্ব, রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম যাতে মিল থাকে, সেই মিল থাকার দিকটাকে জোর দিয়ে তিনি বেশি পারমাণবিক গুরুত্ব সম্পন্ন মৌলকে কম পারমাণবিক গুরুত্ব সম্পন্ন মৌলের আগে স্থান দিয়েছিলেন। এদের বলা হয় মিসফিট পেয়ার। ঠিক আছে, মিসফিট পেয়ার বলা হয়। পরের দিন আমি প্রশ্নগুলো উল্লেখ করব। তো যাই হোক, এটা পয়েন্টটা দেবে। তারপর হচ্ছে আইসোটোপের অবস্থান। আইসোটোপের অবস্থান এটা একটা গুরুত্বপূর্ণ। আইসোটোপগুলি পারমাণবিক গুরুত্ব ভিন্ন, তা সত্ত্বেও কোনো মৌলের আইসোটোপগুলিকে মেন্ডেলিয়েভ একই ঘরে স্থান দিয়েছিলেন, যদিও তাদের পারমাণবিক গুরুত্ব ভিন্ন। হওয়া উচিত ছিল প্রত্যেকের জন্য, যেহেতু পারমাণবিক গুরুত্ব আলাদা হলে ভিন্ন ভিন্ন ঘর পাওয়া উচিত। তা সত্ত্বেও একই মৌলের আইসোটোপগুলিকে তিনি একই জায়গায় স্থান দিয়েছিলেন। যেমন ক্লোরিনের 2টো আইসোটোপ হয়, ব্রোমিনের 2টো হয়, অক্সিজেনের 3টে হয়, তো এরম বা কার্বনের 2টো হয়, এরম অসংখ্য আছে। তো এরম যাদের আইসোটোপ আছে সেই আইসোটোপগুলোকে তিনি একই জায়গায় দিয়েছিলেন স্থান, কিন্তু কোনো যুক্তি দেননি, শুধুমাত্র রাসায়নিক ধর্মের উপর মিল থাকার কারণে দিয়েছিলেন বলতে গেলে। কিন্তু হওয়া উচিত ছিল কি প্রত্যেকের আলাদা ঘর, কারণ তাদের বিভিন্ন আইসোটোপগুলোর কিন্তু পারমাণবিক গুরুত্ব এক নয়। ঠিক আছে, তো এই 3টে পয়েন্ট তোমরা ভালো করে পড়বে, এটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেন্ডেলিভ একটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, একটা হচ্ছে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালেও কোনো কোনো ক্ষেত্রে বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে আগে স্থান দিয়েছেন এবং কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে, যেমন ধরো পটাশিয়াম আর্গন একটা উদাহরণ, একটাই মনে রাখতে পারো। আচ্ছা, আইসোটোপগুলোর ক্ষেত্রে অবস্থান, ল্যান্থানাইটসের অবস্থান, অ্যাক্টিনাইটসের অবস্থান, এরকম অসংখ্য বলা যেতে পারে। তো 3টে পয়েন্ট বলেছে বলে আমি 3টে পয়েন্ট বললাম। আর মেন্ডেলিভের পর্যায়সারণীতে ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা পাওয়া যায় না, মানে ইলেকট্রন বিন্যাসটা কি করে হচ্ছে সেটা মেন্ডেলিভের পর্যায়সারণী, কারণ যেহেতু পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়েছে, এখানে ইলেকট্রন বিন্যাস কোন একটা মৌলের পরমাণুর কি করে হবে সেটা পর্যায়সারণী দিয়ে ব্যাখ্যা পাওয়া যায় না। তো এইটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা পড়বে। 3টে বলেছে, এই 3টে পয়েন্ট যেন অবশ্যই থাকে, 3টেই অন্তত কিছুটা করে লিখতে হবে। এটা 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে 2021-এ, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা আমরা করলাম 3টে ত্রুটি, তাই 3টে পয়েন্ট আমি উল্লেখ করে দিয়েছি। এই পেজটা কমপ্লিট হয়ে গেল। এরপর চলে আসি পরের পেজ 254। এই যে 3টে পয়েন্ট লিখলাম, 3টে কিন্তু এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আমি জাস্ট মুখে বলে দিয়েছি, লিখতে গেলে সময় লাগবে। আমি পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভালো করে পড়বে। 254 1.10 বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইটস মৌল, মানে ল্যান্থানামের ঘরে থাকে আমরা জানি। ল্যান্থানাম হলো 57, তার ঘরে আমাদের কোথায় থাকে তোমরা জানো। তো ল্যান্থানাইটস মৌল সংখ্যা মোট কতগুলো? 14খানা থাকে। আমার চলে আসছি, যদি 58 থেকে শুরু করি, 58, 59, 60, 61, আবার 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, এই হলো 14টা। 58 থেকে 71 একটা ঘরে স্থান পেয়েছে। এরপর থেকে আবার 72 থেকে শুরু হয়, আবার 58 পর 57 পর 72। তো 57 নম্বর ল্যান্থানামের ঘরে আমাদের একসঙ্গে এতগুলো মৌলকে স্থান দিয়েছে, বলে হচ্ছে ল্যান্থানাইটস বা বিরল মৃত্তিকা মৌল। তো এদের ল্যান্থানাইটস বলা হয়, এর সংখ্যা হচ্ছে 14টা। ল্যান্থানাইটস মৌল বা বিরল মৃত্তিকার মৌলের সংখ্যা, বিরল মৃত্তিকা মৌল
সংখ্যা হচ্ছে 14টি। ল্যান্থানামের ঘরে থাকে, ল্যান্থানাম 57 তার ঘরে থাকে। এরপর চলে আসি 2.13 স্তম্ভ। বিরল মৃত্তিকা মৌল দিয়েছে কি? এখানে কি কি দিয়েছে সেগুলো একটু লিখে নিই। বিরল মৃত্তিকা মৌল আছে, আর হচ্ছে মুদ্রা ধাতু আছে চারটের মধ্যে। মুদ্রা ধাতু আর একটা আছে, তিনটে দিয়েছে। একটা পেজে একরকম মেনটেন করে, কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন তিনটে, 1+2 একটা 3, আর দিয়েছে নিষ্ক্রিয়, একটা দিয়েছে লাস্টেরটা নিষ্ক্রিয় মৌল। টেস্ট পেপারে অনেক সময় নাম্বারের ডিভিশন ঠিক থাকে না। বিরল মৃত্তিকা মৌল হলো সিই, মুদ্রা ধাতু হলো সিলভার এজি, আর নিষ্ক্রিয় হলো হিলিয়াম এজি। হিলিয়াম আর সিলভার হিলিয়াম 1 3 4 একটা 2 এর আছে, 2 এরটা হচ্ছে আমাদের তড়িৎ অবৃষ্টিরস CCl4 হবে, বুঝতেই পারছি, ওটা আমরা আগে করে ফেলেছি, এটা আমরা করলাম। এরপর চলে আসি, এই দিকে আর কোনো প্রশ্ন থাকে না, আমাদের চলে আসতে হবে 4.7। 4.7 এর দাগে চলে আসি। 4.7 এর মধ্যে কি দিয়েছে? এবিসি তিনটে মৌল, একই প্রশ্ন বারবার। এবিসি তিনটে মৌল 3 11 19। এরা পর্যায় সারণীর কোন তিনটার অবস্থান কোন শ্রেণীতে? তিনটেই প্রথম শ্রেণী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2 1 2 8 1, তিনটে হচ্ছে প্রথম শ্রেণী। এই প্রশ্নটা মনে হচ্ছে গতদিন আমি করিয়েছিলাম, কোন একটা পেজে ছিল টেস্ট পেপারে, আমার খেয়াল আসছে না, যাই হোক বলে দিই। এদের মধ্যে ধাতব গুণ কার বেশি? ধাতব ধর্ম বৃদ্ধি পায় উপর থেকে নিচে গেলে, তাহলে সি এর ধাতব গুণ বেশি। এটা ছিল না মনে হচ্ছে, ধাতব গুণ সর্বোচ্চ। ধাতব ধর্ম উপর থেকে নিচে গেলে বাড়ে, আর বাঁ দিক থেকে ডান দিকে কমে, তাহলে উপর থেকে নিচে যাচ্ছি আমরা। 8 বাড়লো 8 বাড়লো, 2 8 8, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি হচ্ছে সি। আর বি এর সঙ্গে ক্লোরিন তড়িৎযোজী না সমযোজী? সবগুলো ধাতু, তাহলে বি এর যোজ্যতা 1, এটা হলো ধাতু। এর সঙ্গে ক্লোরিন যুক্ত হচ্ছে, ক্লোরিন এরও যোজ্যতা 1, এটা অধাতু। তাহলে ধাতু অধাতু মিলে হবে আয়নীয়, বা এর অপশন দিয়ে সমযোজী না তড়িৎযোজী, তাহলে হবে তড়িৎযোজী। তড়িৎযোজী, কারণ এ একটা ছাড়বে, এ একটা গ্রহণ করবে, মানে বি সিএল এর থাকে 7টা, তাহলে এটা দিয়ে দিল, তাহলে বি প্লাস প্লাস সিএল মাইনাস, তাহলে বি সিএল। যৌগের সংকেত হবে বিসিএল, আর যৌগটা হবে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। ঠিক আছে, এরপর চলে আসি 4.7 এর, অথবা মেন্ডেলিয়েভের পর্যায় সূত্রটি লেখো, লিখবে, পড়ে নেবে। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যেহেতু গত বছর আসেনি, এবছর আসতেই পারে। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তারপরে দিয়েছে জারণ ক্ষমতা অনুসারে সাজাও, তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। কি কি দিয়েছে? আর্গন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এদের আগে সাজিয়ে নিই, আমরা যদি এই সিরিজটা লিখি। সোডিয়াম মানে 3 নম্বর পর্যায়, তৃতীয় পর্যায়, যেটা তৃতীয় পর্যায়, এই সবগুলো তৃতীয় পর্যায়ে আছে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এটা নিষ্ক্রিয়। তাহলে
জারণ ক্ষমতা এদিকে বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা এদিকে হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে প্রথম বলেছে জারণ ক্ষমতা, তাহলে কি কি দিয়েছে? অ্যালুমিনিয়াম দিয়েছে, সালফার দিয়েছে, ম্যাগনেসিয়াম দিয়েছে। তাহলে জারণ ক্ষমতা সবচেয়ে বেশি আমার এখানে আর্গনটা নিষ্ক্রিয় মৌল বলে আমি হিসেবে আনছি না। তাহলে ম্যাগনেসিয়াম লেস দেন অ্যালুমিনিয়াম লেস দেন সালফার। তড়িৎ ঋণাত্মকতাও তাই, এটা হলো জারণ ক্ষমতা। ঊর্ধ্বক্রম আমরা সাজাচ্ছি, তড়িৎ ঋণাত্মকতা, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম লেস দেন সালফার। সালফারের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, একই রকম ভাবে এরা পরিবর্তিত হয়। ঠিক আছে, 254 আমাদের কমপ্লিট হয়ে গেল। 254 পর আছে আমাদের 249, 249। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, অনেকটাই করে ফেলেছি। দেখতে হবে আগের দিন কতদূর করিয়েছিলাম, মনে হয় 7টা পৃষ্ঠা তোমাদের দেখিয়েছিলাম। তো প্রশ্নগুলো সব প্র্যাকটিস করবে, ভালো হবে তোমাদের। 249, 249 1.10। তৃতীয় পর্যায়ে চ্যালকোজেন কোনটা? চ্যালকোজেন মানে সালফার, অক্সিজেন সালফার শ্রেণী, তাহলে হচ্ছে এখানে সালফার আছে, অপশন বি। তারপরে চলে আসছে আমাদের 2.1 ক্ষারীয় মৃত্তিকা মৌল। 2.1 এর এক একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল ক্যালসিয়াম, আর 4একটা ধাতুকল্প। ধাতুকল্প হচ্ছে আমাদের অ্যান্টিমনি, এটা হচ্ছে অপশন বি। আর 4 হচ্ছে ধাতুকল্প দিয়েছে, ধাতুকল্প মানে অ্যান্টিমনি, এসবি মানে অ্যান্টিমনি। অ্যান্টিমনি হচ্ছে অপশন সি। ওকে, তারপরে চলে আসি, এগুলো তো হলো এখানে। এবার হচ্ছে 4.9 এবিসি, 3টে মৌল। এরা কোন শ্রেণী কোন পর্যায়ে কার ধাতব গুণ বেশি? প্রশ্নটাকে একটু করলাম না, একই প্রশ্ন ছিল। হ্যাঁ, একই প্রশ্ন পরপর দুটো পেজে 4.9। তো 4.9 এর প্রশ্নটা আগে ডান আমাদের করা হয়েছে, নেক্সট পেজে আমরা করেছি। নেক্সট মানে 200, মোস্ট প্রবাবলি 254 করেছি। এর অথবাটা দেখি, অথবা হচ্ছে পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলিকে গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়? আমরা জানি উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমে। পারমাণবিক ব্যাসার্ধ কেন বাড়ে? কারণ আমাদের বহিস্থ কক্ষটা আস্তে আস্তে দূরে চলে যায়, এবং পারমাণবিক ব্যাসার্ধ থেকে নিউক্লিয়াস থেকে একদম এক্সট্রিম যে আমাদের অরবিট বা কক্ষপথ, তার যে দূরত্ব তাকেই বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো পরমাণু যদি উপর থেকে নিচে যায় তত কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে অথবা প্রথমটা হচ্ছে ব্যাসার্ধ, শর্টে লিখে দিলাম ব্যাসার্ধ। তোমরা পূর্ণ বাক্যে লিখবে বৃদ্ধি পায়। গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। হ্যালোজেন মৌলগুলির মধ্যে প্রথম আয়নিক বিভব কোনটা সর্বাধিক? ফ্লুরিনের সর্বাধিক। কোন পর্যায়ে মৌলগুলির, কোন পর্যায়ে যে মৌলটির প্রথম আয়নিক বিভব সর্বাধিক সেটি কোন গ্রুপে অবস্থান করে? কোন পর্যায়ে, আচ্ছা কোন পর্যায়ে লাস্ট একদম 17 নম্বর শ্রেণী, সেটা হচ্ছে সেই গ্রুপে 17 নম্বর গ্রুপে অবস্থান করে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে এখানে, পরের উত্তরটা হলো, ফার্স্ট উত্তর হলো ব্যাসার্ধ বাড়ে। আর আয়রন শক্তি কোনটার বেশি? ফ্লুরিনের বেশি 4টের মধ্যে। আর 3 নম্বর পর্যায় বরাবর যদি এদিক থেকে এদিকে যায়, কোন পর্যায়ে প্রথম যে আয়রন শক্তি সেটা কোন গ্রুপে অবস্থান করে? 17 নম্বর গ্রুপ। কারণ কোন পর্যায়ে গেলে অ্যাকচুয়ালি 18 নম্বর গ্রুপ হবে, কারণ নিষ্ক্রিয় মৌলগুলোর
যদি ধরি নিষ্ক্রিয় মৌলগুলোর কিন্তু আয়নন শক্তি বেশি হয়। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের। এটা যদি দিত তড়িৎ ঋণাত্মক তাহলে 17 নম্বর শ্রেণী হতো, আর এটা আমরা করে ফেললাম। এবার চলে আসি আমাদের নেক্সট পেজ 245। নম্বর পৃষ্ঠার 1.10। চতুর্থ শ্রেণীতে চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কটি? 10টি করে থাকে, 4টি করে, তার মধ্যে ওখানে থাকে 10টি। মানে আমাদের নর্মাল যেটা পজিশন সেখানে 10টি। দীর্ঘ যেহেতু বলে দেয়নি তাই আমরা চিন্তা ভাবনা করছি না, 10টি লিখলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 2.111 দুষ্ট মৌল হলো হাইড্রোজেন। কোথায় লিখি? তারপরে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল একটা তীব্র, এর মধ্যে কি আছে? ফ্লুরিন আছে, ফ্লুরিন তড়িৎ ঋণাত্মক হলো ফ্লুরিন বা ফ্লুওরিন, একই মানে। আর 4.9 এর তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এটা আমরা আগে পড়ে ফেলেছি। 4.9 এর প্রথম যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে আমি একটু লিখেই দিই। এটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা, একটাও ডেফিনেশন লিখিনি তাই এটা লিখে দিই। সমযোজী, অনেকবার দিয়েছে প্রশ্নটা তাই এটা লিখে দিচ্ছি। গত বছর আসেনি তো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমযোজী বন্ধনে যুক্ত থাকা অবস্থায় কোনো মৌলের পরমাণু যে ধর্মের জন্য বন্ধন, সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে, যে ধর্মের জন্য লিখিত, হ্যাঁ, সেই ধর্মকে তড়িৎ ঋণাত্মকতা বা অপরা তড়িৎ ধর্মিতা বলা হয়। তাহলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কি হলো? সমযোজী বন্ধনে যুক্ত থাকা অবস্থায় কোনো মৌলের পরমাণু যে ধর্মের জন্য সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে রাখে, টেনে রাখে নিজের দিকে। যে বেশি তড়িৎ ঋণাত্মক সে নিজের দিকে টেনে রাখবে। যেমন ধরো, যদি এটা মুছে দিলাম একটু,
এরকম যদি হবে কার্বন ডাই অক্সাইড, কার্বন অক্সিজেনের মধ্যে এখানে তো আমাদের দুজোড়া ইলেকট্রন আছে আমরা জানি, এই যে দুজোড়া ইলেকট্রনকে এ টেনে রাখছে, আবার এ এদিকে টেনে রাখছে। তো টেনে রাখার জন্য এর যদি পোলারিটি দেখি, অক্সিজেনের ক্ষেত্রে পোলারিটি হচ্ছে -2 ডেল্টা, ডেল্টা দিয়ে চার্জ বোঝানো হয়। এই অক্সিজেনের -2 ডেল্টা, এর হচ্ছে +4 ডেল্টা। সিমিলারলি জলের ক্ষেত্রে যদি দেখি, এ বেশি নেগেটিভ, তাহলে এর -2 ডেল্টা, এর প্লাস ডেল্টা, এর প্লাস ডেল্টা। ওকে, তো এইভাবে যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে দুটো ইলেকট্রন থাকে, এদের নিঃসঙ্গ ইলেকট্রন জ্বলবে। এর ক্ষেত্রে নাইট্রোজেনটা বেশি, তাই নাইট্রোজেন টেনে রাখে, তাই এরকম তীর দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলে যে ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রমণ। কে টেনে আছে? নাইট্রোজেন টেনে আছে তার দিকে। এর ক্ষেত্রে কি এই সাইডে একটা, এই সাইডে একটা, এগুলো দ্বিমেরু বলা হয়। তো যে টেনে রাখবে তার দিকে তীর দিতে হয়, মোমেন্ট বা ভ্রামক, দ্বিমেরু ভ্রামকের দিক আমাদের এইভাবে প্রকাশ করে। এর ক্ষেত্রে তাহলে কোন দিকে হবে? এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। তো যে বন্ধনটা তৈরি করছে, সেই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটাকে নিজের দিকে টেনে রাখছে, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে খেয়াল রাখবে। আর ওপরে যে ছবিগুলো আঁকলাম ক্লাস 11-এ গিয়ে কেমিস্ট্রিতে তোমরা সব পড়বে। আচ্ছা, ওপর থেকে নিচের দিকে গেলে দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1 মানে হচ্ছে ক্ষার ধাতু মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়? লিথিয়াম যদি দেখি, এর দুটো কক্ষপথ 2, 1। তারপরে প্রথম বলেছে 1 নম্বর শ্রেণী, 1 নম্বর শ্রেণী লিথিয়াম বা সোডিয়াম, সরি কটা? 3টে, 2, 6, 7, 8, 1। এটা পুরোই আছে, আমি দেখাচ্ছি। পটাশিয়াম 4টে। তাহলে দেখো দুটো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি এখানে দেখিয়ে দিলাম কারণ জায়গাটা ছোট, পুরো গোল করে আঁকলাম না, একটুখানি করে দেখাচ্ছি। 2, 8, 3, 4, 5, 6, 7, 8। তার মানে যত আমরা উপর থেকে নিচে যাচ্ছি তত বাইরের কক্ষটা কিন্তু দূরে চলে যাচ্ছে। তাহলে বাইরের কক্ষটা কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। এইটার যে ব্যাসার্ধ, এই নিউক্লিয়াস আছে ধরো, এই নিউক্লিয়াস আছে ধরো, এখানে নিউক্লিয়াস আছে ধরো, তাহলে কিন্তু ব্যাসার্ধটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে উপর থেকে নিচে ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? তাহলে কক্ষপথের সংখ্যাটা বাড়ছে, ফলে বাইরের যে কক্ষপথ তার ইলেকট্রনটা আস্তে আস্তে যেন দূরে চলে যাচ্ছে নিউক্লিয়াস থেকে, যার ফলে এই ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেনের সাদৃশ্য, বৈসাদৃশ্য পারবে, আগের দিন বলে দিয়েছি মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো এটাই 241 অবধি আগের দিনের ক্লাসে
টেস্ট পেপার সমাধানের পর্যায় সারণীর ফার্স্ট ক্লাসে আমরা 241 পৃষ্ঠাব্দি করিয়েছিলাম। তো আজকে আমাদের 276 থেকে মোস্ট প্রবাবলি শুরু করলাম, যে 245 চলে এসেছি, মানে এর আগের পেজটা 41, তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম। দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পর্যায় সারণীর টেস্ট পেপারে যাবতীয় প্রশ্ন আলোচনা করে ফেলেছি। নেক্সট দিন আমি কথা দিয়েছি তোমাদের ওভারঅল একটা পর্যায় সারণী থেকে আলোচনা করব, এবং মাধ্যমিক 2021 সালের জন্য যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আবার লিখে দেবো, যেভাবে চলতরিতে মূল জায়গাগুলো লিখে দিয়েছি, কোনগুলো ভালো করে দেখতে হবে, এবং অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তোমরা কিন্তু পর্যায় সারণী প্রবাহ তরিতের অঙ্কগুলো ভালো করে সবাই করে নেবে, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি, তোমরা ভালো করে দেখে নাও, এবং মোটামুটি বৃহস্পতিবারের দিকে, আজকে সোমবার, আমি পরবর্তী ভিডিওটা তোমাদের আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দুটো ভিডিও খুব দ্রুত কমপ্লিট করে নিয়ে টেস্ট পেপারটা নিয়ে বসবে, যখন সমাধান করবে প্রশ্নগুলো ভালো করে সলভ করে নেবে। তোমাদের কাজ আমিও, এবং সূত্র যেগুলো আছে ভালো করে পড়ো, যেমন আমাদের অষ্টক সূত্র, ত্রয়ী সূত্র, রবিরিনার ত্রয়ী সূত্র, তারপরে নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলেভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, এই 4টে সূত্রই প্রধানত। তো এই সূত্রগুলো ভালো করে পড়ো, এবং আজকে যে কর্ণ সম্পর্ক বিষয়টা শেখালাম ওটা একটু ভালো করে দেখে নেবে, মনে রাখবে, আর প্রশ্নগুলো তো ভালো করে প্র্যাকটিস করবে, বারবার লেখো, তাহলেই দেখবে তৈরি হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। পরের দিন আমরা ওভারঅল একটা রিভিশন প্লাস ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে একটা ভিডিও তৈরি করব। আজকে এখানেই শেষ করছি।